গল্পের শুরুতে আমরা সাইলো নামের একটি বিশাল বাংকার দেখতে পাই, যাতে ১৪৪টি ফ্লোর রয়েছে, যেগুলোকে লেভেলও বলা হয়। সেখানে ১০,০০০ মানুষ বাস করে, কারণ পৃথিবী এখন আর বসবাসযোগ্য নেই। পারমাণবিক হামলা হয়েছে নাকি বাতাস বিষাক্ত হয়ে গেছে তা আমরা পরে জানতে পারবো, কিন্তু মানুষ এখন বাংকারে বসবাস করে। এই বাংকারে থাকা ১০,০০০ মানুষই আলাদা আলাদা কাজ করে। সাইলোর কিছু ফ্লোরে খাবারের চাষাবাদ হয়, আর কিছু ফ্লোরে পশুপালন করা হয়। এদের কাছে ডাক্তার রয়েছে, প্রকৌশলী রয়েছে, অর্থাৎ এটি পুরো একটি পৃথিবী যেখানে জীবন ধারণের জন্য সবকিছুই উপস্থিত। এই সাইলোর একদম নিচের ফ্লোরে একটা বিশাল ইঞ্জিন জেনারেটর রয়েছে, যা পুরো সাইলোতে বিদ্যুৎ সরবরাহ করে এবং সাইলোটিকে আলোকিত রাখে। এই জেনারেটরটি সোলার এনার্জি বা জ্বালানিতে চলে না, বরং স্টিম পাওয়ার অর্থাৎ বাষ্পের শক্তিতে চলে। এখন এই বাষ্প কোথা থেকে আসে তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। সাইলোতে থাকা প্রতিটি মানুষের নিজস্ব পরিবার রয়েছে, ঘর রয়েছে এবং চাকরিও রয়েছে। সাইলোতে থাকা বেশিরভাগ মানুষেরই মানব ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানা নাই। এ থেকে ধারণা করা যায় যে তারা এমনকি এটাও জানে না যে রাতে আকাশে যা চমকায় সেগুলোকে তারা বলে। সবাই শুধু এটাই জানে যে সাইলোই তাদের পৃথিবী এবং তাদের এখানেই বেঁচে থাকতে হবে। পৃথিবীর আগে কি হয়েছিল, আগে পৃথিবী কেমন ছিল, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এত মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটি ইকোসিস্টেম রয়েছে, একটি চেইন অফ কমান্ড। সাইলোতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফুড ইত্যাদি, যেমনটা আমাদের পৃথিবীতে হয়ে থাকে। এখানে একজন মেয়রও থাকেন। মেয়র ছাড়াও এখানে একজন শেরিফ থাকেন, যাতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন। এছাড়া শেরিফের সাথে ডেপুটিও থাকেন, যারা নিজ নিজ ফ্লোরে পাহারা দেন এবং মানুষের উপর নজর রাখেন। তবে এখানকার সব মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বাহিনী রয়েছে, যাকে জুডিশিয়াল বলা হয়। এক কথায় বলতে গেলে তারা সাইলোর সেনাবাহিনী, যারা কেবল কঠিন পরিস্থিতিতেই সামনে আসে। সাইলোতে অর্থের কিছু কনসেপ্ট বা ধারণা রয়েছে, কিছু নিয়মও রয়েছে। একটি নিয়ম হলো পুরনো পৃথিবীর কোনো জিনিস নিজের কাছে রাখা যাবে না, অর্থাৎ যা অনেক আগের মানুষেরা তৈরি করেছিল। এই ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করে রাখার জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। দ্বিতীয় নিয়মটি হলো, কেউ যদি সে বাইরে যাবে এই কথা বলে, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে একটি বিশেষ স্যুট পরিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে বিষাক্ত বাতাস তাকে মেরে ফেলবে। সাইলো সবচেয়ে উপরের ফ্লোরের ক্যাফেটেরিয়াতে একটি বড় স্ক্রিন রয়েছে, যেখান থেকে বাইরের পৃথিবী দেখা যায়। একটি ধ্বংসপ্রাপ্ত, শুষ্ক এবং নির্জন পৃথিবী। এখানে কেউ নিজের ইচ্ছায় সন্তান জন্ম দিতে পারে না। এর জন্য জুডিশিয়াল অর্থাৎ এখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। আশা করা যায় সাইলো সম্পর্কে এ পর্যন্ত আপনি অনেক কিছুই জানতে পেরেছেন। বাকি তথ্য আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো। আজকের দিনটিও সাইলোর অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। আমরা শেরিফ হোলস্টনকে দেখতে পাই। সকাল হয়ে গেছে। হোলস্টন নিজেকে প্রস্তুত করে। সে ফুলদানিকে নিজের ঘরে রাখা একটি আয়নার সামনে রেখে দেয়। এরপর সে একটি ইয়ার ভেন্টের বেল্ট টাইট করে দেয়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, হোলস্টন দীর্ঘদিন ধরে সাইলোর শেরিফ। সে তার ডিউটি খুব ভালোভাবে পালন করে। সবাই তাকে সম্মান করে তার কথা শুনে। রেডি হওয়ার পর সে ক্যাফেটেরিয়ার দিকে যেতে থাকে, যেখানে আমরা সাইলোর একটি মৌলিক মানচিত্র দেখতে পাই। প্রতিটি ফ্লোরে কিছু না কিছু রয়েছে। হোলস্টনকে দেখে আজ কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হচ্ছিল, যেন তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্যাফেটেরিয়ার সেই স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকে, যেখান থেকে বাইরের পৃথিবী দেখা যাচ্ছিল। সে কেবল বাইরের দিকে তাকিয়েছিল। নাস্তা করার পর সে তার অফিসে পৌঁছায়, যা হলো সাইলোর পুলিশ স্টেশন। এখানে আমাদের দেখা হয় ডেপুটি স্যাম মার্নেসের সাথে। স্যাম একজন ভালো ডেপুটি এবং হোলস্টনের খুব ভালো বন্ধু। অফিসে পৌঁছাতেই হোলস্টন তার ব্যাজটি খুলে ফেলে এবং সেটি একটি নোটের উপর রেখে দেয়। এরপর সে নিজেকে ৩ নম্বর সেলে বন্ধ করে নেয়। এই সেলটি মূলত সেই সব লোকেদের জন্য তৈরি করা হয়েছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, অর্থাৎ যাদের সাইলোর বাইরে বের করে দেওয়া হবে। এই সেল থেকে বাইরের দৃশ্য দেখা যায়। স্যাম যখন দেখে হোলস্টন নিজেকে বন্ধ করে নিয়েছে, তখন সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? হোলস্টন বলে, আমার ওর কথা শোনা উচিত ছিল। স্যাম তাকে অনুরোধ করে বলে, তোমার মাথায় যে কথাটি আসছে তা মুখে বলো না। প্রকৃতপক্ষে কেউ যদি বলে, আই ওয়ান্ট টু গো টু আউটসাইড, আমি বাইরে যেতে চাই, তবে নিয়ম অনুযায়ী সে নিজেই নিজের মৃত্যুর সিদ্ধান্ত নেয়। আর শেরিফ হোলস্টন বলেই ফেলে যে সে বাইরে যাবে। এটি শুনে স্যামের খুব খারাপ লাগে। এখানে হোলস্টনের সাথে কি হয়েছিল, সে কেন বাইরে মরতে যেতে চায়, এই সব কিছুই সে তার বন্ধু স্যামকে বলতে শুরু করে এবং আমরা ৩ বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই।
যেখানে আমরা হোলস্টোন এবং তার স্ত্রী এলিসনকে দেখতে পাই। এলিসন আইটি ডিপার্টমেন্টে কাজ করত। এখন সাইলোতে আইটি তো আছে, কিন্তু এখনকার কম্পিউটারগুলো অতটা উন্নত নয়, শুধু বেসিক কাজগুলোই করা যায়। যাই হোক, আজ সকালে এলিসন একটি সুখবর পায়। আসলে এখানে যেসব বিবাহিত দম্পতি সন্তান জন্ম দিতে চায়, তারা সেই আবেদন জুডিশিয়ালের কাছে পাঠিয়ে দেয়। মনে রাখতে হবে, যখনই জুডিশিয়ালের কথা আসবে, তখনই ধরে নিতে হবে যে তারা সাইলুর সবচেয়ে প্রভাবশালী লোক, যারা সাইলুর প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। জুডিশিয়াল একটি লটারির ব্যবস্থা করে, যেখানে যাদের নাম আসবে তাদের অনুমতি দেওয়া হয় যে তারা সন্তান জন্ম দিতে পারবে। কেউ যাতে নিয়ম না ভাঙে, তাই প্রতিটি নারীর পেটে একটি বার্থ কন্ট্রোল ডিভাইস বসিয়ে দেওয়া হয়। এখন যেহেতু লটারিতে এলিসনের নাম এসেছে, তাই তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার বার্থ কন্ট্রোল ডিভাইসটি সরিয়ে দেয়। তবে ডাক্তার যখন এটি করছিল, তখন মাঝে একটি পর্দা ছিল। এখানে যারা সন্তান জন্ম দেওয়ার অনুমতি পায়, তাদের কাছে 1 বছর মাত্র সময় থাকে। 1 বছরের মধ্যেও যদি নারী গর্ভবতী না হয়, তবে সে সেই সুযোগটি হারিয়ে ফেলে। এলিসন ও ডাক্তারের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে এলিসন আগেও 2 বার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হয়নি। এটি তার শেষ সুযোগ, কারণ এরপর এলিসনের বয়স এতটাই বেড়ে যাবে যে সে আর সন্তান জন্ম দিতে পারবে না। দিন কাটতে থাকে, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসছিল, যার ফলে দুজনই চিন্তিত হয়ে পড়ে। এরই মাঝে আমরা আইটি ডিপার্টমেন্টের হেড বার্নার্ড হোল্যান্ডকে দেখতে পাই, যিনি কিছুটা কঠোর স্বভাবের, তবে তিনিও অন্যদের মতোই একজন ওয়ার্কার বা কর্মী। তার ওপরে যারা রয়েছেন তারা হলেন জুডিশিয়াল, কিন্তু জুডিশিয়ালের ওপরে কেউ আছে কিনা তা এখনও জানা যায়নি। যাই হোক, এলিসন বাকিদের মতো ছিল না। তার মাথায় এখনকার সব নিয়মকানুন নিয়ে সবসময় নানা প্রশ্ন ঘুরত। তাই সে একটি আর্টিকেল লেখে, যা বার্নার্ডের পছন্দ হয় না, এবং সে ফাইলটি ডিলিট করে দেয়। এমনিতে এলিসনের মতো যারা প্রশ্ন তুলে, তাদের কেউ পছন্দ করে না। সাইলোতে থাকা মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে, আর তেমনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা অনেক বছর ধরে এখানে বসবাস করছে। 140 বছর আগে এখানে একটি বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের পর আর কেউ মাথা তুলে দাঁড়ায়নি। যাই হোক, 208 দিন কেটে যায়। এলিসনের গর্ভধারণ করার জন্য আর মাত্র 167 দিন বাকি ছিল। এরপর আমাদের দেখা হয় এখানকার মেয়র রুথ জনসের সাথে, যিনি বহু বছর ধরে সাইলুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র জনস মানুষের যত্ন নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত, কিন্তু তিনিও জুডিশিয়ালের কাছেই দায়বদ্ধ। অনেক বছর ধরে সবকিছু ঠিকঠাক চলছে, কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, যে কারণে বাইরে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে বা অন্যান্য জায়গা থেকে বাইরের যে দৃশ্য দেখা যায়, তা এখন নোংরা হয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই যদি কেউ বাইরে যায়, তবে সে প্রথমেই সেই ক্যামেরাটি পরিষ্কার করে দেয়, যদিও তাদের উপর কোনো চাপ সৃষ্টি করা হয় না। তবুও বেশিরভাগ সময় তারা আগে ক্যামেরা পরিষ্কার করে, যাতে মাটির নিচে থাকা মানুষেরা বাইরের অবস্থা সম্পর্কে জানতে পারে। এখানে গ্লোরিয়া নামের একজন নারী আছে। যেহেতু এখানে কারো গর্ভধারণের লটারি উঠলে সবাই খবর পেয়ে যায়, তাই গ্লোরিয়া এলিসনের সাথে দেখা করতে আসে। কিন্তু হোলস্টোনের গ্লোরিয়ার উপর ভরসা ছিল না, কারণ এক ব্যক্তিকে ধোঁকা দেওয়ার কারণে গ্লোরিয়াকে শাস্তি দেওয়া হয়েছিল। যাই হোক, এলিসনকে তার উপর ভরসা করতেই হয়, তাই সে তার সাথে দেখা করতে যায়। কথা বলার আগে গ্লোরিয়া কলের পানি ছেড়ে দেয়, যাতে কেউ তাদের কথা শুনতে পায়। আসলে গ্লোরিয়ার পুরো বিশ্বাস ছিল যে তাদের কথা সব মনিটর করা হচ্ছে। এছাড়া জুডিশিয়াল জেনে শুনেই এলিসনকে সন্তান জন্ম দেওয়া থেকে আটকে রেখেছে। তার কাছে একটি প্রমাণও রয়েছে। সে বলে যে তুমি ইঞ্জিনিয়ারিং বিভাগে যাও, সেখানে তুমি জর্জ উইলকিন্সের সাথে দেখা করো, তখন আমি আশা করি যে তুমি কিছু একটা প্রমাণ পেয়ে যাবে। এলিসন এসব গিয়ে হোলস্টোনকে বলে যে কেন 3 বছর ধরে চেষ্টা করার পরও সে গর্ভধারণ করতে পারছে না। যেহেতু হোলস্টোন সাইলুর নিয়মকানুন পুরোপুরি মেনে চলত, তাই সে বলে যে তারা প্রতিটি জিনিসের জন্য আবেদন করেছিল, তারপরই তারা অনুমতি পেয়েছে, তাই তারা জুডিশিয়ালকে দোষ দিতে পারে না। যাই হোক, গ্লোরিয়ার কথা মেনে নিয়ে এলিসন জর্জের সাথে দেখা করতে চায়। জর্জ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জর্জ জানায় যে একটি নিদর্শন বা ঐতিহাসিক বস্তু পেয়েছে, যা সে লুকিয়ে রেখেছে, মূলত একটি হার্ড ড্রাইভ, যা সে ক্র্যাক করার চেষ্টা করছে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। সে কিছু মানুষের সাহায্য নিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এলিসন এই কাজে খুব দক্ষ ছিল, তাই জর্জের মনে হয় এলিসন এটি করতে পারবে। এলিসন চেষ্টা করে, যদিও আজ সাইলুতে বিশেষ একটি দিন উদযাপন করা হচ্ছে, তবু এলিসন সেগুলোকে তোয়াক্কা না করে হার্ড ড্রাইভের ফাইলগুলো খোলার কাজে লেগে পড়ে। অনেক চেষ্টা করার পর অবশেষে সে হার্ড ড্রাইভে থাকা ফাইলগুলো খুলতে সফল হয়। ফাইল খুলতেই সেখানে সাইলুর একটি ম্যাপ বা মানচিত্র দেখা যায়। যেহেতু সাইলুতে উন্নত কম্পিউটার নেই, তাই তাদের জন্য ফাইলটি ছিল একদমই আলাদা। এগুলো ছিল 3D ইমেজ।
এসব দেখে এলিসন ভয় পেয়ে যায়, কারণ এটি নিয়মের পরিপন্থী। এমন কিছু দেখা বা এমন কিছু জিনিসে কাজ করা সরাসরি মৃত্যুর মুখে যাওয়া শামিল। তাই সে এই ফাইলটি ধ্বংস করে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে ফাইলটি খোলা রেখে সেখান থেকে উঠে চলে যায়। সে চলে যাওয়ার পর জর্জ দেখে যে হার্ড ড্রাইভের ভেতরে হাজার হাজার ফাইল রয়েছে, যার মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। আজ সাইলোতে যে বিশেষ দিনটি পালিত হচ্ছে তাকে বলা হয় ফ্রিডম ডে। মেয়র রুথের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে যারা সাইলো তৈরি করেছে তাদের বলা হয় ডিড ফাউন্ডার্স। যাই হোক, সেই হার্ড ড্রাইভের ফাইলগুলো দেখার পর এলিসনের চিন্তাভাবনায় অনেক বড় পরিবর্তন আসে। এখন তো তার সন্দেহ হচ্ছে যে তার বাচ্চা না হওয়াটা জুডিশিয়ালেরই একটা চক্রান্ত। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে যায় এবং এলিসনের স্বপ্নই থেকে যায়। কিন্তু একদিন এলিসন নিচের ফ্লোরে জর্জের সাথে দেখা করে। দুজনে মিলে সেই ফাইলগুলো দেখে, যার মধ্যে তারা এমন একটি ফুটেজ পায় যা দেখে তার হুঁশ উড়ে যায়। সেখানে কাউকে বাইরে পাঠানোর একটি ভিডিও ফুটেজ ছিল, অর্থাৎ যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে বাইরের পৃথিবী একদম সবুজ শ্যামল, আকাশ নীল, চারপাশে গাছপালা রয়েছে। এটি থেকে এলিসনের বিশ্বাস হয়ে যায় যে তাদের কাছ থেকে অনেক কিছু গোপন করা হচ্ছে। এরপর সে বাড়ি ফিরে আসে। হোলস্টোন এলিসনের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করে, কিন্তু এলিসন তাকে এখনোই কিছু বলেনি। পরদিন সে কাজে না গিয়ে বাড়িতেই থেকে যায়, কারণ তার একটি প্রমাণের প্রয়োজন ছিল যা সে তার স্বামীকে দেখাতে পারে। হোলস্টোন যখন তার সাথে দেখা করতে তার অফিসে যায় তখন সে সেখানে ছিল না। তাই সে বাড়ি এসে দেখে যে এলিসন ভীষণ চিন্তায় রয়েছে। সে বলে, আমার এই জায়গার উপর অনেক আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আমি কোনো প্রমাণ জোগাড় করতে চেয়েছিলাম, কারণ তুমি এমন একজন মানুষ যে সহজে কোনো কথাই বিশ্বাস করবে না। এলিসন বলে যে জুডিশিয়াল আমাদের সন্তান জন্ম দিতে দেবে না। এই কথা বলে সে তার পেটের বার্থ কন্ট্রোল ডিভাইসটি বের করে দেখায়, যা সে নিজেই নিজের পেট থেকে কেটে বের করেছে। অর্থাৎ তখন ডাক্তার যা কিছু করছিল তার সবই নাটক ছিল। হোলস্টোন তার স্ত্রীর এই অবস্থা দেখার সাথে সাথে ডাক্তারের কাছে ছুটে যায়, কিন্তু এলিসন ক্যাফেটেরিয়ার স্ক্রিনের সামনে গিয়ে চিৎকার করতে থাকে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তাদের কাছে আসল সত্য গোপন করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে স্বাধীন, কিন্তু এটা সত্যি নয়। এসব কেবল লোক দেখানোর জন্য। বাইরের পৃথিবী সম্পূর্ণ নিরাপদ। এরই মধ্যে হোলস্টোন ডাক্তারকে নিয়ে সেখানে পৌঁছায়। হোলস্টোন তাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এলিসন রাজি হয় না এবং শেষ পর্যন্ত সে বলেই ফেলে, আই গনা গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই। সে অনেক মানুষের সামনে এই কথাটি বলেছে, আর সাইলোর ভেতরে এটি অত্যন্ত বড় একটি অপরাধ। একই সাথে এটিকে পাপ বলেও গণ্য করা হয়। এখন তাকে বাইরে পাঠাতেই হবে। এই কথাটি শোনা মাত্রই হোলস্টোন ভেতর থেকে একদম ভেঙে পড়ে। সে এখন আর তার স্ত্রীকে বাঁচাতে পারবে না, তাই ডেপুটিরা তাকে হেফাজতে নিয়ে নেয়। সবাই অবাক হয় যে এলিসনের কি হয়েছে। আচ্ছা, বাইরের পৃথিবী যদি থাকার যোগ্য হয় তবে তো ভালো কথা। এলিসন বাইরে যাচ্ছে। মেয়র এবং স্যাম আলোচনা করেন যে এলিসনকে বাঁচানোর জন্য আমাদের একটি মিথ্যা গল্প সাজানো উচিত, কিন্তু তা অসম্ভব, কারণ এলিসন অনেক মানুষের সামনে এই কথাটি বলে ফেলেছে। এখন আর কিছুই করার নেই। কিন্তু হোলস্টোন সত্যটা জানতে চায়, তাই সে তদন্ত শুরু করে। যার শুরুতেই সে প্রথমে গ্লোরিয়াকে গ্রেপ্তার করে, যার সাহায্যে তারা জর্জ উইলকিন্সের সন্ধান পায় এবং তাকেও গ্রেপ্তার করা হয়। জর্জ বলে যে এলিসন কেবল একবারই তার সাথে দেখা করতে এসেছিল। অন্যদিকে পুলিশ জর্জের বাড়িতে সেই হার্ড ড্রাইভটি খুঁজে পায় না, অর্থাৎ এলিসনকে বাঁচানো অসম্ভব। এখন যাকে বাইরে পাঠানো হয় তাকে একটি বিশেষ স্যুট পরিয়ে দেওয়া হয়, যাতে বাইরের বিষাক্ত বাতাস তাকে হঠাৎ মেরে না ফেলে। শেষবারের মতো হোলস্টোন তার সাথে দেখা করতে যায়। এলিসন তাকে বলে, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো। আমি তোমার জায়গায় থাকলে একই রকম অনুভব করতাম, কিন্তু বিশ্বাস করো, আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমি যখন বাইরে যাব তখন বাইরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ গাছপালা, পশু পাখি, সবুজ শ্যামল পরিবেশ থাকে, তবে আমি ক্যামেরাটি পরিষ্কার করে দেব। এতে তুমি বুঝে নিও যে সাইলোতে আমাদের সাথে মিথ্যা বলা হচ্ছে। আর আমি যদি ক্যামেরা পরিষ্কার না করি তবে বাইরের পৃথিবী ঠিক তেমনই যেমনটা ভেতর থেকে দেখা। পরদিন এলিসনকে বাইরে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় এবং হোলস্টোন তার সাজা ঘোষণা করে। সেই মুহূর্তে হোলস্টোন খুব কান্নাকাটি করে, কারণ সে তার জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটিকে হারাচ্ছে। এলিসনের শেষ কথা ছিল যে সে তার স্বামীকে খুব ভালোবাসে। সাইলোর অনেক মানুষ এই দৃশ্য দেখার জন্য ক্যাফেটেরিয়াতে জমা হয়ে থাকে। এলিসন হাসি মুখে বাইরে যেতে শুরু করে। এলিসন দুটি এক্সিট ডোর পার হয়ে যাওয়ার কারণে তখন আমরা ভেতর থেকে বাইরের পৃথিবী দেখতে পাই না, যে বাইরের পরিবেশ কেমন বা এলিসন কি দেখছে। তবে তার মুখে হাসি ছিল এবং মজার ব্যাপার হলো সে ক্যামেরার কাছে এসে ক্যামেরাটি পরিষ্কার করে দেয়, ঠিক যেমনটা সে বলেছিল যে বাইরের পৃথিবী ভালো থাকলে সে তা পরিষ্কার করে দেবে। এবং এরপর সে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সে মাটিতে পড়ে যায়। ক্যাফেটেরিয়াতে হোলস্টোনও সবার সাথে এই দৃশ্য দেখছিল।
এভাবে এলিসনের মৃত্যু ঘটে। আসল সত্য কি তা এখন আর কেউ জানে না। দেখতে দেখতে এই ঘটনা 2 বছর কেটে যায়। হোলস্টন আজও শেরিফ। সে তার কাজ খুব নিষ্ঠার সাথে করে, কিন্তু সে তার স্ত্রীকে খুব মিস করে। একদিন ডেপুটি স্যাম হোলস্টনের কাছে একটি কেস নিয়ে আসে। সে জানায় যে ইঞ্জিনিয়ারিং বিভাগে জর্জ উইলকিন্সের মৃত্যু হয়েছে, তবে এক নারী দাবি করছে যে এটি একটি হত্যাকাণ্ড। শেরিফ হোলস্টন লাশ দেখতে নিচের লেভেলগুলোতে যায়, কিন্তু সেই নারী সেখানে ছিল না। তাই স্যাম এবং শেরিফ তার সাথে দেখা করতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চলে যায়। আর এখানে আমরা মূল চরিত্র জুলিয়েট নিকলসনকে দেখতে পাই, যাকে আমরা জুলিয়া বলে ডাকব। জুলিয়া 13 বছর বয়সে ইঞ্জিনিয়ারিংয়ে এসেছিল। যাই হোক, বর্তমানে দেখা যায় যে হোলস্টন স্যামকে সবকিছু জানানোর পর এলিসনের মতো তাকেও স্যুট পরিয়ে দেওয়া হয়। মেয়র রুথ তার সাজা ঘোষণা করেন। হোলস্টনের সাজা দেখার জন্য অনেক মানুষ নিজ নিজ ডিপার্টমেন্টের বাইরে সেই সব জায়গায় জমা হতে থাকে যেখানে স্ক্রিন লাগানো রয়েছে। এখানে জুলিয়াকে দেখা যায় যে সে হোলস্টনের মৃত্যু দেখতে এসেছে। এদিকে হোলস্টন বাইরে বেরিয়ে যায় এবং সে দেখতে পায় যে চারপাশে কেবল সবুজের সমারোহ। আকাশ নীল, পাখি উড়ছে, সবকিছু খুব সুন্দর ছিল। কিন্তু শেরিফের তার স্ত্রীর কথা মনে পড়ছিল। হোলস্টন হাসি মুখে ক্যামেরাটি পরিষ্কার করতে যায় যাতে ভেতরের মানুষগুলো বাইরের দৃশ্য দেখতে পায়। আর যখনই কেউ ক্যামেরা পরিষ্কার করত তখন সাইলোর মানুষ খুব খুশি হতো। এমনকি কিছু লোক তো বাজি ধরেছিল যে সে ক্যামেরা পরিষ্কার করবে কিনা। এরপর শেরিফ সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ তারও কিছু একটা হয়ে যায়। সে মাত্র কয়েক পা হাঁটার পরই পড়ে যায়। সাইলোর মানুষ এসব কিছু অবাক হয়ে দেখছিল। হোলস্টনের অবস্থা খারাপ হতে শুরু করে। সে আর সহ্য করতে না পেরে তার হেলমেট খুলে ফেলে এবং কোনো রকমে ক্রল করে তার স্ত্রী এলিসনের কাছে চলে যায়। আর এরপর সেও মারা যায়। ক্যাফেটেরিয়া থেকে জুলিয়াও এসব কিছু দেখছিল। সে রেগে গিয়ে বলে যে সে একটা মিথ্যাবাদী ছিল এবং একথা বলেই সে সেখান থেকে চলে যায়। কিছু মানুষের মধ্যে হাতাহাতি বা ঝগড়া শুরু হয়ে যায়। তখন নক্স নামের এক ব্যক্তি সবাইকে শান্ত করে এবং বলে, দেখো, বাইরে আমাদের জন্য কিছুই নেই, তাই নিজের কাজে মন দাও। ইঞ্জিনিয়ারিং সেকশনের মেকানিক হেড একজন বৃদ্ধা নারী, যার নাম মার্থা ওয়াকার। আর মার্থার পরেই রয়েছে নক্স, যে এখানকার কর্মীদের হেড। সে সবার উপর নজর রাখে, তাদের কাজ বুঝিয়ে দেয়। জুলিয়া এখানে একজন মেকানিক হিসেবে কাজ করে। যদিও সবার মধ্যেই সেই যোগ্যতা রয়েছে, তারা সবাই সাইলোর বিশাল জেনারেটরের প্রেসার বা চাপ ঠিক রাখে। কিন্তু কিছু সময় ধরে সাইলো জেনারেটরে কোনো সমস্যা দেখা দিয়েছে, যা সম্পর্কে আমরা সামনে আরও গভীরভাবে জানতে পারবো। এদিকে হোলস্টনের মৃত্যুকে কেন্দ্র করে ডেপুটি স্যাম সবচেয়ে বেশি দুঃখে রয়েছে। হোলস্টন একটি চিঠি এবং তার ব্যাজ স্যামের জন্য ছেড়ে গেছে, কিন্তু চিঠিতে কি লেখা ছিল তা কিছুক্ষণ পরে জানা যাবে। মেয়র রুথ খুবই চিন্তিত। সন্ধ্যায় স্যাম তার সাথে দেখা করতে যায়। তাদের দুজনের সম্পর্ক খুব ভালো। এমনকি একথা বলাও ভুল হবে না যে স্যাম রুথকে ভালোবাসে। সে তার অফিসে আসে, যেখানে রুথ সাইলোতে জন্ম নেওয়া নতুন শিশুদের জন্য সুইটার বুনছিলেন। রুথ বলেন যে আমি পুরনো সব রেকর্ড দেখেছি। আমার আগে সাইলোতে যতজন মেয়র ছিলেন তাদের মধ্যে কেউই তাদের শেরিফকে বাইরে পাঠাননি, কিন্তু আমি একমাত্র মেয়র যার সাথে এমনটা ঘটেছে। এটি সংকেত দেয় যে শীঘ্রই সাইলোর পরিস্থিতি খারাপ হতে চলেছে। স্যাম তাকে চিন্তা করতে নিষেধ করে এবং নতুন একজন শেরিফ নিয়োগ করার কথা বলে, কারণ স্যাম কয়েক মাস পর অবসর নেবে। যদিও শেরিফ নিয়োগের কাজটি মেয়রের হয়, কিন্তু জানা নেই কেন জুডিশিয়াল প্রতিবার এই কাজে হস্তক্ষেপ করে এবং তারা নিজেদের পছন্দের কোনো লোককে এই পদে বসাতে চায়। এরপর সেই ফ্লোরটি দেখানো হয় যেখানে জিনিসপত্রের পুনর্ব্যবহার বা রিসাইক্লিং করা হয়। যেহেতু সাইলোতে সীমিত সম্পদ রয়েছে, তাই যে জিনিসের কারো প্রয়োজন থাকে না সেটাকে রিসাইক্লিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেই জিনিসটি এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে যায় যার সত্যিই সেটি প্রয়োজন রয়েছে। এটি সাইলোর একটি নিয়ম। যাই হোক, কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, তাদের নিজেদের মালামাল রিসাইকেল করতেই হয়। এদিকে জুলিয়াও চিন্তিত ছিল। শুরুর দিকে আমাদের মনে হচ্ছিল যে জুলিয়াও সত্যের খুঁজে রয়েছে, সেও সাইলুর রহস্য জানতে চায়, কিন্তু বিষয়টি তেমন নয়। এখন পর্যন্ত সাইলুর কোনো রহস্য নিয়ে জুলিয়ার কোনো মাথা ব্যথা নেই। সে রেগে গিয়ে মার্থার ওয়ার্কশপে আসে। জুলিয়া মার্থের সাথেই বড় হয়েছে, তাই মার্থ জুলিয়াকে বোঝে। মার্থ জিজ্ঞেস করে কি হয়েছে। জুলিয়া বলে যে হোলস্টন আমাকে যে কথা দিয়েছিল তা পূরণ হয়নি। আমার বিশ্বাস যে জর্জ নিজেকে শেষ করে দেয়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। এখন আমরা জানবো যে জর্জের সাথে আসলে কি ঘটেছিল, তার সাথে জুলিয়ার সম্পর্ক কী ছিল এবং জুলিয়া হোলস্টনের মৃত্যুর পর তাকে মিথ্যাবাদী কেন বলেছিল। এসব জানতে হলে আমাদের গল্পটিকে কিছু সময় পেছনে নিয়ে যেতে হবে। এটি সেই সময়ের কথা যখন এলিসনের মৃত্যু প্রায় 2 বছর পার হয়ে গেছে।
হোলস্টোন জর্জের কেস তদন্ত করছে। সে দেখে যে জর্জ অনেক উপর থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু জুলিয়ার মনে হচ্ছিল না যে সে নিজেকে শেষ করে দিয়েছে। এর নাম হ্যাঙ্ক, যে ইঞ্জিনিয়ারিং সেকশনের ডেপুটি। সে নিচের লেভেলে 3 সব মানুষকে চেনে, তাই জুলিয়া তার কাছে সাহায্য চাইলে সে হোলস্টোনকে জুলিয়ার কাছে নিয়ে যায়। তারা সবাই সেই জায়গায় আসে যেখানে জর্জ উপর থেকে নিচে পড়ছিল। জুলিয়া হোলস্টোনকে বলে যে জর্জ নিজেকে শেষ করতে পারে না, কারণ আমি তাকে চিনি। সে হতাশ ছিল না এবং তার কোনো সমস্যাও ছিল না। এই ঘটনাটি রাত 3টার সময় ঘটেছে, কিন্তু নিয়মে এটা আছে যে রাত হলে সবাইকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ এখানে কোনো লিফট নেই। তবুও মানুষ একে অপরের সাথে সংযুক্ত, কারণ এখানে কিছু লোক কাজ করে যাদের পোর্টার বলা হয়। তারা নানা জিনিসপত্রের পাশাপাশি চিঠিপত্রও পৌঁছে দেয়। হোলস্টোন বলে যে এটা হতে পারে কোনো পোর্টার এমনটা হতে দেখেছে। এখানে জুলিয়া যেহেতু জর্জকে ভালোবাসতো, তাই তার ফ্লোরের বেশিরভাগ মানুষই তাদের সম্পর্কের কথা জানত। জর্জ তার মৃত্যুর একদিন আগে জুলিয়ার সাথে দেখা করেছিল। সে খুব খুশি ছিল। সে জুলিয়াকে বলেছিল যে আমি এমন কিছু পেয়েছি যার সন্ধান আমি অনেক দিন ধরে করছিলাম। রাতে জুলিয়া সেটি দেখতে জর্জের অ্যাপার্টমেন্টে যায়, যেখানে সে একটি খেলনা পায় এবং একটি নোট, যাতে লেখা ছিল, এই খেলনাটি আমরা প্রথম কোথায় দেখেছিলাম, তোমার কি মনে আছে? আমি সেই জিনিসটি পেয়ে গেছি যার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম। এই খেলনাটি মূলত একটি ডিসপেন্সার, যাতে বাচ্চারা ক্যান্ডি বা চকলেট রাখে। জুলিয়া বুঝতে পারে না যে এসবের অর্থ কী, তবে সে সেটি লুকিয়ে রেখে দেয়। এখন শেরিফ যখন তাকে সাহায্য করতে চায়, তখন জুলিয়া তাকে সবকিছু বলে দেয়। কিন্তু জুলিয়াও বোকা ছিল না। সে সেই নোটটিকে অর্ধেক চিড়ে ফেলেছিল। এরপর জুলিয়া শেরিফকে সেখানে নিয়ে যায় যেখানে সে প্রথমবার ডিসপেন্সারটি দেখেছিল। এই জায়গাটি একদম নিচের লেভেলগুলোর থেকেও নিচে। বেশ অনেকটা ভেতরে যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। সামনে একটি বোর্ডে লেখা ছিল যে এই জায়গার বাইরে এগোবেন না, এর অপারে যাওয়া আইন লঙ্ঘন। জুলিয়া হোলস্টোনকে নিয়ে সেটির ভেতরেও ঢুকে পড়ে। সেখানে একটি ছোট টানেল ছিল। যদিও হোলস্টোনের জন্য এখানে আসা অপরাধ, তবুও সে জুলিয়ার সাথে একটি চুক্তি করেছে যে হোলস্টোন জুলিয়াকে এসবের মধ্যে ফাঁসাবে না। যাই হোক, তারা 20 ফুট গভীরে নেমে যায়। এরপর তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে সাইলো খোদাই করার কাজ শুরু করেছিল। সেখানকার দৃশ্য দেখে শেরিফের চোখ কপালে উঠে যায়। এই বিশাল মেশিনের সাহায্যে পুরো সাইলো তৈরি করা হয়েছিল, কিন্তু এত বড় মেশিনকে তো আর ফেরত পাঠানো সম্ভব নয়। তাই এটিকে তারা এখানেই ফেলে রেখে গিয়েছিল এবং সাইলোটিকে এর ওপর তৈরি করা হয়েছিল। জুলিয়া জানায় যে বেশিরভাগ মানুষ এই জায়গা সম্পর্কেই জানে না এবং জর্জ এই জায়গায় বহুবার আসতো। জুলিয়া একটি বাক্স বের করে, যার মধ্যে কিছু রেলিক্স অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা পুরনো বস্তু ছিল। হোলস্টোন জিজ্ঞেস করে যে জর্জ কি রিলিক্সের ব্যবসা করত? জুলিয়া উত্তর দেয়, না, তা আমি জানি না, তবে সে সেই জিনিসগুলোকে খুব পছন্দ করত, সেগুলোকে সংগ্রহ করত। আমি কখনোই বুঝতে পারিনি যে এগুলো থেকে সে কী পেত, তবে সে কোনো একটি বিশেষ জিনিসের খোঁজে ছিল। এই বাক্সে বিশেষ কোনো রিলিক্স বা নিদর্শন ছিল না, তবে একটি ভাঙা তার আটকে ছিল যা জুলিয়ার দিকে লক্ষ্য করে। জুলিয়া আশেপাশে এই ধরনের তার খুঁজতে শুরু করে। তখন সে অন্য একটি জায়গায় সেই তারটি দেখতে পায় যা লুকিয়ে রাখা হয়েছিল। জুলিয়া তারটি অনুসরণ করে একটি ব্যাগ খুঁজে পায়। ব্যাগটি সেই তারের সাথে যুক্ত করা ছিল, অর্থাৎ এর ভেতরে বিশেষ কিছু ছিল। সেই ব্যাগের ভেতরে একটি নোটবুক ছিল যার উপর লেখা ছিল হাউ টু রিকভার ডিলিটেড ফাইলস, এবং সাথে একটি হার্ড ড্রাইভ ছিল। আসলে এটি সেই একই হার্ড ড্রাইভ যা এলিসন ওপেন করেছিল। হোলস্টোন এটি নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলে এবং জুলিয়াকে প্রতিশ্রুতি দেয় যে সে কাউকে কোনো কিছুই বলবে না। এটি শুনে জুলিয়া রেগে যায়, কারণ সে জর্জের খুনির কাছে পৌঁছাতে চায়, কিন্তু হোলস্টোন তো অন্য কথা বলেছিল। হোলস্টোন কেবল জুলিয়ার হাতের ঘড়ি দেখেই সন্দেহ করেছিল, যার পর সে তাকে সাহায্য করতে রাজি হয় এবং তার আসল উদ্দেশ্য হলো এটা জানা যে জর্জ এলিসনকেও এমন কি বলেছিল যার ফলে এলিসন বাইরে যেতে চেয়েছিল। হোলস্টোন জুলিয়াকে বলে যে এটি রেড লেভেল রিলিক। জুডিশিয়াল যদি এর ব্যাপারে জানতে পারে তবে তোমার সাজা হবে। আমি তোমাকে সাহায্য করব, কথা দিচ্ছি। শুধু তোমাকে চুপ থাকতে হবে যতক্ষণ না আমি বুঝতে পারছি যে এটি আসলে কি। জুলিয়ার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে হোলস্টোনের কথা মেনে নেয়। কিন্তু সে রাগে বলে যে সে যদি তার স্ত্রীর কথা শুনতো তবে হয়তো সে আজ বেঁচে থাকতো। হোলস্টোন বলে, আমার কথা শোনো, এতেই সবার ভালো। এলিসন তোমার মতো ভয় পেত না, সেও সব প্রশ্নের উত্তর খুঁজত। তারপর তার সাথে কি হয়েছে তা তো তুমি জানোই। যখন আমি কোনো উত্তর পেয়ে যাব তখন তোমাকে সংকেত পাঠিয়ে দেব। এখানে আমরা জানতে পারি যে হোলস্টোন যখন বাইরে গিয়েছিল তখন জুলিয়া তাকে মিথ্যাবাদী কেন বলেছিল। এর আসল কারণ হলো হোলস্টোন বাইরে তো চলে যায়, কিন্তু সে জুলিয়াকে কোনো সংকেত দিয়ে যায় না। এই পুরো গল্পটি জুলিয়া মার থেকে শোনাচ্ছিল। জুলিয়া হোলস্টোনকে যে ছেঁড়া নোটটি দিয়েছিল, যার একটি অংশ সে নিজের কাছে রেখে দিয়েছিল, তাতে লেখা ছিল সে সেই জিনিসটি পেয়ে গেছে।
এমনিতে জর্জ বহু বছর ধরে সাইলোর রহস্য খোঁজার কাজে লেগেছিল এবং সে একদিন জুলিয়াকে বলেছিল যে পানির নিচে একটি গোপন দরজা রয়েছে, তাকে কেবল সেই দরজাটি খুঁজে বের করতে হবে। কিন্তু আফসোস, জুলিয়া না তো সেই পানিতে নামার সুযোগ পায় আর না জর্জ নিজে যাওয়ার জন্য বেঁচে থাকে। এখানে মজার ব্যাপার হলো, হোলস্টোন সেমকে যে চিঠিটি দিয়েছিল তাতে লেখা ছিল যে তার মৃত্যুর পর জুলিয়া নিকলসনকে যেন শেরিফ বানানো হয়, যা ছিল খুবই অদ্ভুত একটি সিদ্ধান্ত। জুলিয়া একদম নিচের ফ্লোরগুলোতে থাকে, সে একজন মেকানিক বা ইঞ্জিনিয়ার, সে কীভাবে শেরিফ হবে? তবে এটি হয়তো এমন কোনো সংকেত হতে পারে যা জুলিয়া চেয়েছিল। কিন্তু মেয়ের রুথের জন্য এই সিদ্ধান্ত মেনে নেওয়াটা কিছুটা কঠিন ছিল। এমন কাউকে শেরিফ করা উচিত যে নিয়মকানুন সম্পর্কে জানে, পাশাপাশি যার যথাযথ ট্রেনিং নেওয়া আছে। এখানে অনেক ডেপুটি রয়েছে যারা শেরিফ হতে পারে, কিন্তু জানা নেই হোলস্টোন কেন জুলিয়াকে শেরিফ বানাতে চেয়েছিল। এরপর দেখা যায় যে জুলিয়া সাইলুর একদম নিচের লেভেলগুলোতে চলে যায়, যেখানে সে এমন একটি জায়গায় যায় যেখানে সে জর্জের সাথে থাকতো। জানা যায় যে জুলিয়া পানিকে ভয় পায়, তবে সে একা নয়, বরং এই পুরো সাইলুর মানুষই অন্ধকার এবং পানি এই দুটোকেই ভয় পায়। সবার নিচে ছিল পানি, তাই জুলিয়া একদিন সে পানিতে নামার সিদ্ধান্ত নেয়। সে জানতে পারে যে জর্জ সেখানে কি দেখেছিল। দড়ি বেঁধে বেশ খানিকটা নিচে তো সে নামে, কিন্তু তার কাছে যথেষ্ট সাহস ছিল না, সে মাঝপথে আটকে যায়। পরদিন সকালে তার বন্ধু শার্লি তাকে ডেকে তোলে। আসলে জেনারেটরে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, তাই জুলিয়া সেটি ঠিক করতে চায়। এখানে সাইলোতে কারো কাছে যদি কোনো বিশেষ দক্ষতা বা স্কিল থাকে, তবে সে সবসময় অন্য কাউকে তা শেখাতে থাকে, যাতে সেই স্কিল এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হতে পারে। জুলিয়ার বাবা একজন ডাক্তার, যার নাম ডাক্তার পিট। স্বাভাবিকভাবে জুলিয়ারও ডাক্তার হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি, কারণ জুলিয়ার জীবনে কিছু পরিবর্তন এসেছিল, যার কারণে সে এখানে চলে আসে। সে অন্য একটি গল্প, যা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী পর্বে আমরা সাইলোর সিজন 1-এর বাকি পর্বগুলোর এক্সপ্লেনেশন নিয়ে আসছি।